হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদেরকে ভালো রাখার জন্য আরো একটি তোমাদের পছন্দের জুটির গল্প নিয়ে চলে এসেছি। আর এই গল্পটি আজকের পর্ব থেকে শুরু হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি হাতে সময় নিয়ে কন্টিনিউ করো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো মন্দ যেটাই লাগুক সেটা অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই, কেমন? তো চলো শুরু করা যাক। দেখা হবে না বললেই হলো। ওয়েট অ্যান্ড ওয়াচ মিস তিন্নি, আবিদকে তোমায় ভালোবাসতেই হবে। নিজের রুমে বসে অফিসের জরুরি কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছিলেন শায়লা বানু। এমন সময় জুরি বুয়া হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে আম্মা। একেবারে সর্বনাশের মাথায় বাড়ি, না মুগুর পইরা গেছে। আম্মা গো, আমার তো ডর লাগতাছে। আজকে ছোট আপায় আইসে কি গড়াইবো কেডাই জানে। আগেই কইছিলাম পোলাডারে এত ছাড় দিয়েন না, আমার কথা তো শোনেন না। গরিবের কথা বাসি হইল ফলে। কি আবল তাবল বলছিস জুরি? তোকে না কতবার বলেছি যা বলার সরাসরি বলবি। এত ভনিতে আমার পছন্দ না। এমনিতে অফিসের একটা জরুরি কাজে ব্যস্ত আমি, আর তুই আমাকে বিরক্ত করছিস। কিছু বলার থাকলে বল, নইলে বিদায় হ। রাহেন আপনার জরুরি কাম। যা ঘটছে হ্যার থাইকা জরুরি কিছু আছে নাকি? সর্বনাশ। জুরি, এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আবারও ভনিতা শুরু করে দিলি। কিছু বলার থাকলে জলদি বল না। কিছু কইতাম না, দেখাইতাম, জলদি আহেন। বলেই আর এক মুহূর্ত সময় না দিয়ে শায়লার হাত ধরে দ্রুত পাশের রুমে নিয়ে গেল জরি বুয়া। ছোট মেয়ে তিন্নির রুমে এসে চোখ কপালে উঠে গেল শায়লার। মেয়ের সমস্ত জামাকাপড় মেঝেতে ছড়িয়ে, তার মাঝে এক হাতে তুলি, অন্য হাতে রঙের প্লেট নিয়ে মহা শান্তিতে জামার উপর রং করছে তার ছেলে সানভি। তিনি দ্রুত সানভিকে টেনে উঠালেন। হুট করেই কাজের মাঝে এমন বাধা পেয়ে বিরক্তির সুরে সানভি বলল, উফ আম্মু, দেখছো না ছোট আপুর বোরিং ড্রেসগুলোকে রং করে সুন্দর বানাচ্ছি। এখন বিরক্ত করো না। বলেই আবারও বসতে যাচ্ছিল সানভি। শায়লা বাধা দিয়ে বললেন, এইসব কি করছিস? তিন্নির আসার সময় হয়ে গেছে, কিন্তু তোকে কিন্তু খুব বকবেও। বকতে দাও, আমার ভালো লাগে না। ছোট আপু কেন এরকম সাদা কালো ড্রেস পরে? বড় আপুর মতো সুন্দর জামা কেন পরে না? আমার বন্ধুরা বলে ছোট আপুকে বুড়িদের মতো লাগে, অথচ আপু কত সুন্দর। আপু কেন এরকম থাকে? এসব তোমার বুঝতে হবে না বাবা। এখন তুমি নিজের রুমে গিয়ে গোসল করে নাও। সারা গায়ে রং লেগেছে। কিন্তু এখনো? কোনো কিন্তু না, যাও এক্ষুনি। সানভি বেরিয়ে যাবার পর জরির দিকে তাকিয়ে শায়লা বললেন, জুরি, তিন্নির আসার সময় সব ঠিক করতে হবে। তুই। কথা শেষ করার আগেই মেইন ডোর খোলার শব্দ পেলেন শায়লা। কিছু বুঝে ওঠার আগেই তিন্নি এসে তার সামনে দাঁড়ালো। তিন্নিকে দেখে জরি বুয়া আতঙ্কে মনে মনে দোয়া ইউনুস পড়া শুরু করলো। মাকে আর জরি বুয়াকে নিজের রুমের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল তিন্নির। এর মানে জানেন শায়লা, মেয়ে বিরক্ত হচ্ছে, আর এটা রেগে যাওয়ার আগের লক্ষণ। এই মুহূর্তে ওকে রাগানো যাবে না, কিন্তু রুমে ঢুকলো তো এমনিই রেগে যাবে। কি করবেন এখন তিনি? মেয়ের মুডও তো বোঝার উপায় নেই। পাশে জরি বুয়া দোয়া পড়তে পড়তে দরজা থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু শায়লা এখনো পরিস্থিতি কিভাবে সামলাবেন সেটাই ভাবছেন। তাকে সরতে না দেখে তিন্নি এবার বেশ ধমকের সুরে বললেন, উফ আম্মা, সরো তো, গোসল করে আবার আমাকে বেরোতে হবে। ধমকে কাজ হলো। শায়লা সরে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিন্নি নিজের রুমে ঢুকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর শায়লার সামনে দাঁড়িয়ে বেশ ঠান্ডা গলায় বলল, সানভি কোথায় আম্মা? মেয়ের এই গলাটাকে ভয় পাচ্ছিলেন শায়লা। কোনো মতে ঢোক গিলে বললেন, গোসলে। গোসল শেষে ওকে আমার রুমে আসতে বলবে। আর জরিবু সানভি সমস্ত রং আমাকে এনে দাও। একটাও যদি থাকে তাহলে। বুঝছি আপা, কিছু কন লাগতো না, এখনই আনতাছি। বলেই দৌড়ে বেরিয়ে গেল জরিবুয়া। তিন্নি আবারও শায়লার দিকে তাকিয়ে বলল, আম্মা, তোমার একটা শাড়ি এনে দাও। এখন যেগুলো পরো সেগুলো আনবে কিন্তু। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না তিন্নি। রুমে ঢুকে হাত ঘড়ি, চোখের চশমা আর কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে মেঝেতে ছড়িয়ে থাকা কাপড় তুলে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সবগুলো কাপড় সাবান জলে ভিজিয়ে রেখে গোসল করে বেরিয়ে এলো তিন্নি। শায়লা শাড়ি হাতে মেয়ের অপেক্ষায় ছিলেন। জরিনা বুয়া সানভির সমস্ত রং এনে রেখেছে, এখন মেঝেতে পড়ে থাকা রং পরিষ্কার করছে। শায়লার হাত থেকে শাড়ি নিয়ে পরতে পরতে তিন্নি বলল, আম্মা যাও, সানভিকে নিয়ে এসো। মেয়ের গলার স্বরে ওর মুড বুঝতে ব্যর্থ হলেন শায়লা। মেয়েকে বোঝানোর চেষ্টা করে বললেন, ছাড় না মা, রংগুলো তো নিয়েছিস। তাছাড়া ও তোকে ভালোবেসে তো এসব করতে গিয়েছিল। আমাকে কি বলছিল?
আম্মা প্লিজ, আনতে বলেছি আনো, ভালো খারাপটা না হয় আমিই বুঝবো। আর কথা বাড়ালেন না শায়লা। মেয়েকে এখন রাগানো যাবে না। কিছুক্ষণ পর সানভিকে নিয়ে তিনি মেয়ের রুমে এলেন। সানভি তার আঁচল শক্ত করে ধরে রেখেছে। তিন্নি আঁচলে সেফটি পিন লাগাতে লাগাতে ভাইয়ের দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, স্টাডি টেবিলের উপর থেকে ওই চাবির গোছাটা আনো। সানভি চুপচাপ সেটা নিয়ে এসে আবারও আগের জায়গায় দাঁড়ালো। এবার তিন্নি আবারও বলল, একেবারে মাঝখানে যে চাবিটা আছে সেটা দিয়ে আমার আলমারির ডান পাশের ড্রয়ারটা খুলো, তারপর নিজের সমস্ত রং সেখানে রেখে দাও। সানভি তিন্নির কথা মতোই সব করতে লাগলো। শায়লা বলে দিয়েছে ছোট আপু যা বলবে চুপচাপ করবে, না হলে শাস্তি বাড়িয়ে দেবে। শাড়িতে শেষ সেফটি পিন লাগিয়ে তিন্নি শায়লাকে বলল, সানভিকে যে অঙ্ক করতে দিয়েছি সেগুলো 3বার করে করাবে, রাতে ফিরে আমি দেখবো। ঠিক আছে, তুই তো খেয়ে বেরোবি। আয় টেবিলে আয়, খাবার দিয়েছি। না আম্মা, এখন সময় নেই, এক ছাত্রীকে এক্সট্রা পড়ানো লাগবে, দেরি করা যাবে না। সকালে কি না কি খেয়ে বেরিয়েছিলি, এখন আবারও না খেয়ে বেরোবি? সমস্যা নেই, আমি বাইরে খেয়ে নিব। আর কিছু বললেন না শায়লা। বলে লাভও নেই, তিন্নি শুনবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে শায়লা বললেন, টিউশনিগুলো বাদ দিলে হয় না? আমি তো ভালোই বেতন পাচ্ছি। না হয় না। আপা কোথায়? তাকে দেখছি না। তিথি তো বেরিয়েছে একটু। এই ছুটির দিনে কোথায় গেল আবার? ওই তো কি একটা নোট নিতে গেল। ও, ওর ফাইনাল প্রুফের তো বেশি দেরি নেই। ফিস টিসের ব্যাপারে তো কিছু বললো না। আমাকে বলছিল তুই রাতে ফিরে আয়, তারপর এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা, তাহলে আমি বেরোই। কথা শেষ করে সানবির কাছ থেকে চাবির গোছাটা নিয়ে আলমারি লক করে বেরিয়ে গেল তিন্নি। মেয়ের যাওয়ার পথে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন শায়লা। আজ তিন্নি না থাকলে যে কি হতো ভাবতেই আত্মা কেঁপে ওঠে তার। একেবারে বাবার যোগ্য মেয়ে তিন্নি, সবার খেয়াল রাখবে, কিন্তু নিজের বেলায় সবসময় উদাসীন। তার স্বামী তৌহিদ সাহেবও এমনই ছিলেন। বাড়ির ছোট ছেলে হয়েও তার শ্বশুরের মৃত্যুর পর একা হাতে বড় বোনগুলোর বিয়ে থেকে শুরু করে সংসারের সকল দায়িত্ব পালন করেছেন তিনি। তখনও তার বিয়ে হয়নি, এগুলো শাশুড়ির মুখে শোনা। তবে তার বিয়ের পর এগুলো যে একটাও বানিয়ে বলা নয় তার প্রমাণ বহুবার পেয়েছেন। আর সন্তানদের জন্য তৌহিদ সাহেব প্রাণ দিতে পারেন এমন অবস্থা। তার প্রতিও কখনো অবহেলা করেননি। শায়লা বিয়ের আগে মাধ্যমিক পাশ করেছিল। তৌহিদ সাহেবের উদ্যোগে সে উচ্চ মাধ্যমিক, এমনকি বিয়ে পরীক্ষা দিয়েও পাশ করেছে। তিন্নি যখন হলো, তার শাশুড়ি তিন্নিকে কোলে নিয়ে বললেন, পুরো বাপের মতো চেহারা হয়েছে। তার বড় মেয়ে দেখতে তার মতোই, তবে তিন্নি হলো তৌহিদ সাহেবের মতো দেখতে। মেয়ের মুখ দেখে তৌহিদ সাহেব সে কি খুশি, মাথায় হাত রেখে বললেন, বুদ্ধিতে মনুষ্যত্বে সেরা হও। নিঃসন্দেহে তিন্নি তা হয়েছে, তবে শায়লার মাঝে মাঝে মনে হয় এটা তিন্নির জন্য দোয়া না অভিশাপ। আর 5টা মেয়ের মতো সাধারণ হতো সে, কেন এমন অসাধারণ হতে গেল? তুমি তোমার বোনকে এত ভয় পাও কেন বলো তো? বেশ বিরক্ত নিয়ে কথাটা বলল আফিফ। আফিফের কথায় ওর হাত ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে বসল তিথি। তারপর বলল, ভয় পাবো কেন? এটা হচ্ছে রেসপেক্ট। ও আমাদের সবার অভিভাবক। আব্বার পর তার শূন্য জায়গাটা খুব ভালোভাবে পূরণ করেছে ও। আমি যে ডাক্তারি পড়াটা চালিয়ে যেতে পারবো সেটাই। এসব আমি জানি তিথি, কিন্তু একটা কথা বলো, তোমার বাবা আজ বেঁচে থাকলে কি তোমার বিয়ে দিতেন না? ব্যাপারটা ওরকম না। তাহলে কিরকম আমাকে একটু ক্লিয়ারলি বলো। মা আমাকে বিয়ে বিয়ে করে পাগল করে ফেলেছে, বাধ্য হয়ে তোমার কথা বলে দিয়েছি। এখন তোমার পরিবারের সাথে দেখা করবে বলে জিদ ধরে বসে আছে, আর তুমি এখন পর্যন্ত তোমার বোনকে আমার কথাটা বলতে পারলে না। আম্মা তো জানি। আম্মা জেনে কি করতে পারলো? আম্মা সেদিন খাওয়ার টেবিলে আমার বিয়ের কথা তুলেছিল। তিথির কথায় আগ্রহী হয়ে আফিফ বলল, সত্যি? তিন্নি কি বললো? কি আর বলবে, বললো আম্মা তোমার মাথা খারাপ হয়ে গেছে, সামনে আপার ফাইনাল প্রুফ, এই মুহূর্তে ওর বিয়ের কথা তুমি কিভাবে ভাবতে পারলে? তার উপর একটা বিয়েতে খরচ কত তুমি জানো? আর ওর বিয়েতে তো মিনিমাম 10 লক্ষ টাকা খরচ হবে। ওকে পড়াতে গিয়েই সমস্ত জমানো টাকা শেষ। এখন ওসব বিয়ের চিন্তা বাদ দাও, আগে ও ডাক্তার হোক, কিছু টাকা পয়সা কামাই করুক, তারপর ওর বিয়ে দিও, এইসব বললো। কি তোমার বোন এসব বলেছে? ও তো ঠিকই বলেছে, এত কষ্ট করে আমাকে পড়িয়েছে, একটা ফিডব্যাক দিতে হবে না? মোট কথা ওর অনুমতি ছাড়া আমি তোমাকে বিয়ে করব না। তোমার অপেক্ষা করতে হয় করো, নাহলে অন্য কাউকে বিয়ে করে ফেলো। এটুকু বলেই সেখান থেকে বেরিয়ে গেল তিথি। আফিফ মুখ বাঁকিয়ে বসে আছে। বললেই হলো অন্য কাউকে বিয়ে করে ফেলো। বিয়ে তো সে তিথিকেই করবে, তার জন্য যদি সারা জীবন অপেক্ষা করতে হয় তো তাই করবে।
বাসের অপেক্ষায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তিন্নি। টিউশনের পাশাপাশি আরও একটা কাজ করে তিন্নি। রেডিও গুনগুনের একজন জনপ্রিয় আরজে সে। মঙ্গলবার রেগুলার শো আর রোজ শুক্রবার তার স্পেশাল শো থাকে। আজ শুক্রবার, তাই টিউশন শেষে স্টুডিওতে যাচ্ছে ও। বাসের অপেক্ষা করতে করতে চশমা খুলে হাতে নিল তিন্নি। শাড়ির আঁচল দিয়ে চশমাটা মুছে আবারও চোখে দিতে যাবে, ঠিক তখনই কারো ধাক্কায় চশমাটা পরে ভেঙে গেল। তিন্নি ভাঙা চশমাটা উঠিয়ে দ্রুত ফিরে তাকালো। যে ধাক্কা দিয়েছে সে পেছন ফিরে তার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে তিন্নির মাথা গরম হয়ে গেল। লোকটাকে নিজের দিকে ফিরিয়ে কড়া ভাষায় বলল। লোকটি কোনো উত্তর না দিয়ে উল্টা তিন্নির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এতে তিন্নির মাথা আরো গরম হয়ে গেল। কড়া ভাষায় আরো কিছু কথা বলতে যাবে, কিন্তু ততক্ষণে বাস চলে আসায় আর কথা বাড়ালো না তিন্নি। লোকটার প্রতি উত্তর না শুনেই বাসে উঠে পড়ল। পেছন ফিরে আর তাকালো না। তাকালে দেখতে পেত যাকে কড়া ভাষায় কথাগুলো শোনালো সে কেমন করে চোখ বড় বড় করে ওর যাওয়ার পথেই তাকিয়ে আছে, এবং সে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল যতক্ষণ না তার এক বন্ধু এসে তার পিঠে চড় মেরে তার ঘোর কাটালো। যে বন্ধুটি তাকে চড় মারলো সে প্রথম বলল, কিরে আবিদ, বকা খেয়েই এই অবস্থা? না জানি মিষ্টি করে কথা বললে কি করবি? দোস্ত, এটা কি হলো? এটা কি প্রথম দেখায় প্রেম? সেটা তো তুই বলবি। যে আবিদের পেছনে শত শত মেয়ে ফিদা, প্রথম দেখায় মেয়েরা বন্ধুত্ব করতে চায়, সে আবিদকে সবার সামনে মেয়েটি বান্দর বলে চলে গেল, আর আবিদ কিছুই বলল না। সেই মেয়েটির দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আশ্চর্য। মেয়েটির ব্যাপারে কিছুই তো জানা হলো না। চিন্তা করিস না, আমাদের জন্য তো ঢাকা শহর বেশি বড় জায়গা নয়, খুঁজে ফেলবো। হুম। আচ্ছা চল একটা লং ড্রাইভ দিয়ে আসি, বন্ধুরা মিলে অনেকদিন লং ড্রাইভ যাওয়া হয় না। অতঃপর মেয়েটিকে মাথা থেকে সরিয়ে আপাতত বন্ধুদের সাথে লং ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে গেল আবিদ। রাগে গজগজ করতে করতে স্টুডিওতে ঢুকলো তিন্নি। আজকে প্রচন্ড রেগে আছে তিন্নি, আর রাগটা ওই লোকের প্রতি, যা ও নিয়ন্ত্রণে আনতে পারছে না। ওর ব্যাগে সবসময় এক্সট্রা চশমা থাকে, কিন্তু অতিরিক্ত রাগে কাঁচ ভাঙা চশমাটাই সে চোখে দিয়ে রেখেছে। এসেই ওর শো অর্গানাইজারদের মধ্যে একজনকে ধমক দিয়ে ফেলেছে। স্টুডিওর সবাই তিন্নির রাগকে খুব ভয় পায়, এজন্যই কেউ ওর ধারে কাছেও ঘেঁষে না। কিন্তু শো শুরু হওয়া মাত্র 15 মিনিট বাকি। এখন তিন্নিকে কিভাবে কি বলবে? এমন অবস্থায় একজনকে রেডিও গুনগুনের পরিচালক ইফতেখার আহমেদকে ডেকে নিয়ে এলেন। এই পরিস্থিতিতে একমাত্র তিনিই তিন্নিকে সামলাতে পারেন। ইফতেখার এসে তিন্নিকে বলল, কিরে, ভাঙা চশমা পরে আছিস কেন? আর বলো না ইফতি ভাই, রাস্তায় এক বান্দর ধাক্কা মেরে চশমাটা ভেঙে দিছে। বাস চলে আসলো, নইলে আজকে। ও বাবা, তুই তো সত্যি কেঁপে আছিস। তোমার কি মনে হয় নাটক করছি আমি? আরে না, আমি তা বলেছি নাকি। আমি বলছি এত খেপার কি আছে, এটা একটা দুর্ঘটনা মাত্র। দুর্ঘটনা মানছি, সরি বলে দিলে হয়ে যায়। তা না করে ওই বেটা আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। কত বড় সাহস! অপরাধ করে আবার চোখ তুলে তাকায়, ভাবতে পারো? আরে বাবা, বেটা নির্ঘাত তোর প্রেমে পড়েছে। আর তোর মতো বুড়ির প্রেমে যে পড়েছে সে নিশ্চিত কোনো এলিয়েন হবে। ইফতেখারের বলার ভঙ্গিতে হেসে ফেলল তিন্নি। ইফতেখারের সাথে কথা বলে রাগটাও একটু কমেছে ওর। ওকে হাসতে দেখে ইফতেখার বলল, এখন যখন আপনার মুড একটু ভালো, আমরা শোটা কি শুরু করতে পারি? ওহো, দেখেছো, ওই বেটা বান্দরের জন্য আজ আমার শোটাই যেত। আচ্ছা, আমি রেডি হতে বলি সবাইকে, তুই ভেতরে যা। ইফতেখার ঘড়ির দিকে তাকালো। বেশি দেরি হয়নি, এখনো 5 মিনিট আছে। সবাইকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে বলল ইফতেখার। তিন্নির এই শোটার জন্যই ওর রেডিও গুনগুন আজও চলছে, বরং তিন্নি তো এই রেডিওটাকে দাঁড় করিয়েছে। এই তো 4 বছর আগের কথা। ওর রেডিওর রিচ তখন খুব কম, অন্যান্য রেডিও স্টেশনগুলো ওদের থেকে অনেক এগিয়ে। তিন্নি তখন সবে ওর রেডিওতে জয়েন করেছে। 18 বছরের ছোট্ট মেয়ে, কিন্তু বুদ্ধিতে ওর থেকেও বড়। ইফতেখার যখন সিদ্ধান্ত নিল রেডিও গুনগুন বন্ধ করে বাবার কথা মতো তার বিজনেসে ঢুকে যাবে, তখন এই তিন্নিই তো ওকে ভরসা দিল। দুজনে মিলে দিনরাত পরিশ্রম করে রেডিও স্টেশনটিকে আজ টপ 10 রেডিও স্টেশনের একটা করতে পেরেছে। ওর বিশ্বাস শীঘ্রই তার নাম্বার 1-এ চলে আসবে। তিন্নি মেয়েটা সাধারণ থাকার চেষ্টা করে, কিন্তু আসলেও অসাধারণ। এই ছোট্ট বয়সে কত অসাধ্য সাধন করে বসে আছে। ইফতেখার শুধু ওকে ওয়াকিং পার্টনার হিসেবে চায় না, লাইফ পার্টনার হিসেবেও চায়। কিন্তু এই সামান্য কথাটা আজও পর্যন্ত তিন্নিকে বলতে পারেনি। ও সবকিছু তিন্নিকে বলতে পারে, প্রয়োজনে বকতে পারে, ওকে দিয়ে সবকিছু করাতে পারে। ওর একান্ত ব্যক্তিগত গোপন তথ্যও তিন্নির কাছে নির্দ্বিধায় ফাঁস করে দিতে পারে। শুধু একটা কথাই বলতে পারে না যে ও তিন্নিকে ভালোবাসে।
গাড়ি ড্রাইভ করছে আবিদ। পাশের সিটে ওর বেস্ট ফ্রেন্ড রিহান বসেছে। পেছনে বাকি 3 বন্ধু শোভন, ফাহিম আর রাফিন বসে আছে। শোভন ফোনে সময় দেখে রিহানকে রেডিও অন করতে বলল। ওর প্রিয় শো শুরু হবে এখন। রিহান রেডিও অন করতেই সেখান থেকে এক তরুণীর কণ্ঠস্বর ভেসে এলো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা শুনছেন সময়ের অসময়ের সব সময় রেডিও গুনগুন। সাথে আছে আমি আরজে তিন্নি উইথ মাই ফ্রাইডে স্পেশাল শো চিট চ্যাট উইথ তিন্নি। সবার আগে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা জানাই। হুট করেই গাড়ি ব্রেক করলো আবিদ। জোরে চিৎকার করে বলল, এই তো পেয়ে গেছি। হঠাৎ আবিদের কাছে সবাই বিস্মিত। রিহান আবিদের পিঠে একটা কিল বসিয়ে বলল, কি পেয়েছিস? এখনো বুঝিসনি? কি বুঝবো? রেডিওর কণ্ঠটা তোর পরিচিত লাগলো না? হ্যাঁ, এটা তো আর যে তন্নির কণ্ঠ, প্রায় তো শোনা যায়। উত্তরে আবিদ কিছু বলল না। মুচকি হেসে গাড়ি ঘোরালো। সবাই বারবার জানতে চাইলো কোথায় যাচ্ছে, কিন্তু আবিদ কিছুই বলল না। সরাসরি রেডিও গুনগুনের অফিসের সামনে এসে গাড়ি থামালো আবিদ। বন্ধুদের অপেক্ষা করতে বলে ও ভেতরে ঢুকলো। চারদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও তিন্নিকে কোথাও দেখা গেল না। একটা মেয়ে নিচে থেকে এগিয়ে এসে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? আর যে তিন্নি কোথায়? তিন্নি আপু তো স্টুডিওতে, আপুর শো চলছে। ও, কখন শেষ হবে? আরো 1 ঘন্টা, তবে এখন একবার বের হবে বোধহয়। কিন্তু আপনি কে? আপনার আপু আমাকে চেনেন? আপনি আপুর কে হন? বয়ফ্রেন্ড। কি? তিন্নি আপুর বয়ফ্রেন্ড আছে? মেয়েটি উত্তর দিল না। তাকে ভীষণ শকড দেখাচ্ছে, যেন তিন্নির বয়ফ্রেন্ড থাকা বিশ্বের অষ্টম আশ্চর্য। এমন সময় তিন্নিকে স্টুডিও থেকে বের হতে দেখে আবিদ সেদিকে এগিয়ে গেল। তিন্নির কিছু বুঝে ওঠার আগেই ওর হাত টেনে ধরে করিডোরে নিয়ে এলো। আবিদকে দেখে তিন্নি ভীষণ অবাক হলো। পর মুহূর্তে প্রচন্ড রেগে গিয়ে বলল, আপনি এখানে কি করেন? তুমি রাস্তায় আমাকে বাদর বলে চলে এলে, আর আমি তার জবাব দিতে এখানে আসতে পারবো না? আপনি রাস্তায় বাদরামও করতে পারেন আর আমি বলতে পারবো না? অবশ্যই পারবে, তবে একান্তে, সবার সামনে না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এক্ষুনি বেরোন এখান থেকে। বাড়াবাড়ি তো এবার হবে। বলেই একটা ভয়ঙ্কর কাজ করে বসলো আবিদ। তিন্নির গালে টুপ করে একটা চুমু খেয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। তিন্নি সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে কোনো প্রকার রিয়াকশন ওর মাঝে দেখা গেল না। রাত 12:30 বাজে। অনেক মানুষ ঘুমিয়ে গেলেও শহরটা ঠিকই জেগে আছে। একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল জরির। পানি খাওয়ার উদ্দেশ্যে সে ডাইনিংয়ে গেল। পানি খাওয়া শেষে নিচের রুমে যেতে গিয়ে দেখলো তিন্নির রুমের লাইট এখনো চলছে। এটা নতুন দৃশ্য না। প্রায় 2-3টা অবধি তিন্নি জেগে থাকে। অনেক সময় সারা রাতও কেটে যায়। জরি ভেবে পায় না এত রাত জেগে কাজ করার দরকার কি। আল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্য, আর তিন্নি দিনে তো কাজ করেই, রাতে একটু ঘুমালে কি হয়। জরি রান্নাঘরে গিয়ে ভালো করে কফি বানালো। এ বাড়িতে একমাত্র তিন্নির কোনো কাজ জরির করা লাগে না। তিন্নি নিজের কাজ নিজেই করতে পছন্দ করে, তবে সুযোগ পেলেই জরি তিন্নির কাজ করে দেয়। এই যেমন এখন কফি বানালো। কফিটা নিয়ে তিন্নির টেবিলের উপর রাখতেই তিন্নি মুচকি হেসে বলল, থ্যাংক ইউ জরিবু। এখন 1 কাপ কফি খেতে খুব ইচ্ছে করছিল। ইচ্ছা হইলেই বা কি, কখনো তো কইবেন না। না বলেই যদি পাওয়া যায় তাহলে তো ভালোই। তোমার জান নাই ছোট আবা, সারাদিন বাইরে কাজ কাম করলা, বাসায় আইসে আবার কতগুলা জামা কাপড়ও ধুইলা, আমারও ধুইতেও দিলা না। অহন আবার রাজাইকে কি করো? অ্যাসাইনমেন্ট করছি জরিবু। সারাদিন তো কাজের মাঝে থাকি, পড়াশোনা করার সময় পাই না। এত কাম কইরে লাভ কি? আম্মা তো কাম করেই, কিছুর তো অভাব নাই তুমকো। শুধুমাত্র টাকা কামানোটাই কি সব? তা না তো কি। শোনো, এটাকে বলে স্বনির্ভরতা। আমি আসলে কারো উপর নির্ভরশীল হতে চাই না। এই যে যখন তখন বেরিয়ে যাচ্ছি, আমার কি কারো কাছে জবাবদিহি করতে হচ্ছে, নাকি হাত পেতে আমার কাছ থেকে টাকা নিতে হচ্ছে? মায়ের থেকে টাহা লইতে দোষ কি? আচ্ছা, তোমাকে একটু সহজভাবে বোঝাই। যেমন তোমার ব্যাপারটাই ধরো। যখন তুমি দুনিয়ায় এলে তোমার কাছে কিছুই ছিল না, গায়ে পড়ার একটা সুতো পর্যন্তও না। এই অবস্থায় তুমি সর্বপ্রথম একটা সম্পর্ক পেলে, তোমার মা। তার প্রতি তুমি সবকিছুর জন্য নির্ভরশীল। তোমার মা অলরেডি তোমার বাবার উপর নির্ভরশীল। কিছু বছর পর তোমার মা যখন মারা গেলেন, তখন তোমার বাবা তার শূন্যস্থান পূরণ করতে আরেকটা বিয়ে করলেন, কারণ কিছু বিষয়ে তিনি তার স্ত্রীর উপর নির্ভরশীল ছিলেন। কিন্তু তোমার জন্য ব্যাপারটা হয়ে গেল ভয়াবহ। সৎমা তোমার মায়ের জায়গাটা তো নিলই না, বরং তোমার বাবাও তোমার থেকে দূরে চলে গেল।
আর বেঁচে থাকার জন্য তোমাকে ওই জাহান্নামে পড়ে থাকতে হলো, যতদিন না রফিক ভাইয়ের সাথে তোমার বিয়ে হলো। বিয়ের পর তুমি রফিক ভাইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলে। তারপর একদিন সেও তোমাকে ছেড়ে চলে গেল। আব্বা যদি তোমাকে আমাদের বাড়িতে না নিয়ে আসতো, তাহলে তুমি কি নিজেকে সমাজ থেকে রক্ষা করতে পারতে? এর কারণ সব সময় তুমি বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল। আমি এমনটা হতে চাই না। নিজের যতটুকু যোগ্যতা আছে তা দিয়ে স্বনির্ভর হতে চাই, বুঝলে? যাতে করে কেউ আমার জীবনে থাকুক বা না থাকুক, আমার যেন কোনো সমস্যা না হয়। আর স্বনির্ভর হওয়া মানেই স্বাধীনতা। তুমি এমনিতেই পেয়ে গেলে, বুঝলে? তোমার এই ভারী ভারী কথা আমার মাথায় ঢুকে না। যেরাম আছি ভালো আছি। তিন্নি আর কিছু বলল না, মুচকি হেসে লেখায় মন দিল। জরি ওখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ লেখার পরে তিন্নি বলল, তোমার কষ্ট করে জেগে থাকতে হবে না, যাও ঘুমিয়ে পড়ো। আপা, আরেকখান কথা কই। বলো। তোমার চাঁদের লাহান চেহারা মাশাল্লাহ, কিন্তু তুমি বড় আপার মতো টিপটপ হয়ে চলো না কেন? আমগো তোমার এমন দেখতে ভাল লাগে না, এজন্যই তো বাবু আজকে কামটা করলো। স্বাভাবিক মেয়েরা যেভাবে চলাফেরা করে আমি সেভাবে চলাফেরা করতে পারি না জরিবু। অনেক সময় সৌন্দর্য মেয়েদের জন্য অভিশাপ। আমার জন্য তো সৌন্দর্য আর বয়স দুটোই অভিশাপ। এ কেমন কথা? আব্বা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমি নিজের উপর অনেক দায়িত্ব নিয়েছি। এই দায়িত্বগুলো আমার বয়সের মেয়েদের নেয়ার কথা না। অনেকগুলো তো মেয়েদেরই নেয়ার কথা না, তবুও এইগুলো আমাকেই নিতে হয়েছে। সেগুলো সঠিকভাবে পালন করার জন্য আর নিজেকে সেফ রাখার জন্য আমাকে একটু পরিবর্তন হতে হয়েছে। বলতে পারো দায়িত্বগুলোকে নিজের যোগ্য না, বরং নিজেকে দায়িত্বগুলো যোগ্য করে তুলতে হয়েছে। তোমার কথা আর আগামাতা কিছুই বুঝি না। আজ বুঝে কাজ নেই, পরে একসময় বুঝিয়ে দেব। তুমি এখন ঘুমাতে যাও, আমাকে লিখতে হবে। জরি আর কথা বাড়ালো না, চুপচাপ তিন্নির রুম ছেড়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে একটা ম্যাগাজিন পড়ছেন শিরিন রহমান। তাকে দেখে মনে হতে পারে তিনি ম্যাগাজিনে খুবই গুরুত্বপূর্ণ কিছু পড়েছেন, কিন্তু আসল ব্যাপার সেটা না। তিনি গভীরভাবে কিছু একটা চিন্তা করছেন। তার চিন্তার কেন্দ্রবিন্দু তার দুই ছেলে। বড় ছেলে আফিফ রহমান স্বভাবে শান্তশিষ্ট, কিন্তু কর্মক্ষেত্রে সফল। তার হাতে বিজনেসের সমস্ত দায়িত্ব দিয়ে তিনি এক প্রকার নিশ্চিন্ত বলা যায়। কিন্তু তবুও একটা ব্যাপারে তার বড় ছেলে তাকে সন্তুষ্ট করতে পারেনি। সেটা হলো ছেলের বয়স 30, কিন্তু তিনি ছেলের বিয়ে দিতে পারছেন না। অনেক চাপাচাপির পর তিনি জানতে পেরেছেন যে তার শান্তশিষ্ট বড় ছেলে প্রেম করছে। ছোট ছেলের ব্যাপারে এ তথ্য জানলে তিনি এতটা আহত হতেন না। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার বড় ছেলে তাকে লুকিয়ে প্রেম করছে, তাও 5 বছর যাবত। যাই হোক, সমস্যা সেটাও না। প্রেম করছে ভালো কথা, এখন বিয়ে করতে আপত্তি থাকার কথা না। কিন্তু তাকে বিয়ের কথা বললেই সেটা সে এড়িয়ে যাচ্ছে। মেয়েটির ব্যাপারেও কোনো তথ্য দিচ্ছে না। ব্যাপারটা রহস্যজনক। তিনি ভাবছেন তার ছেলে আদৌ প্রেম করে নাকি বিয়ে না করার বাহানা এটা। আর ছোট ছেলেকে নিয়ে তো তার চিন্তার শেষ নেই। বড়টার পুরোই উল্টো স্বভাবের। ছোট ছেলে আবিদ রহমান, বয়স 26 বছর, অনার্স শেষ করেছে 1 বছর হলো, কিন্তু কাজে কর্মে তার একটুও মন নেই। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। তিনি কতবার বলেছেন ভাইকে বিজনেসে সাহায্য করার জন্য, কিন্তু আবিদ তা কানেই তোলেনি। যদিও বড় ছেলের ব্যাপারটাই তাকে বেশি ভাবাচ্ছে। এমন সময় ছোট ছেলেকে সেজেগুজে বাইরে যেতে দেখে তিনি ডাক দিলেন। আপত্তি থাকা সত্ত্বেও বিরক্তি নিয়ে আবিদ ওনার কাছে এসে বলল, কি বলবে জলদি বলো। এত তাড়াহুড়ো করে কই যাচ্ছিস? এটা জানার জন্য ডাকলে? না, তুই কি জানিস তোর ভাইয়া প্রেম করছে? কথাটা শুনে মোটেও বিচলিত হলো না আবিদ, বরং বিরক্তি নিয়ে বলল, তুমি ভাইয়ার বিয়ে নিয়ে একটু বেশি টেনশনে আছো, তাই এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে তোমার মাথায়। তোর কি মনে হয় আমি হাওয়ায় কথা বলি? তোর ভাইয়া নিজের মুখে আমাকে বলেছে। আবিদ একটু অবাক হলো। মায়ের সামনের সোফায় বসতে বসতে বলল, ও মাই গড মা, তুমি কি ঠিক শুনেছ? ভাইয়া আর প্রেম, এটা জাস্ট অসম্ভব। মনে মনে একটু খুশি হলেন শিরিন। তিনি একাই এটাকে অসম্ভব মনে করেন না। কিছু একটা চিন্তা করে আবিদ বলল, ব্যাপারটা সত্যি হলে তো ভালোই মা। ভাইয়া যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিয়ে দাও, ভাইয়াও খুশি, তুমিও খুশি। কথাটা বলেই উঠে পড়ল আবিদ। মায়ের কোনো কথা না শুনে বেরিয়ে গেল। আজ মঙ্গলবার, তিন্নির সাথে দেখা করার একটা সুযোগ এসেছে, সেটা সে কিছুতেই মিস করবে না। বিকেলের শোটা শেষ করে স্টুডিও থেকে বের হলো তিন্নি। 2টো টিউশনই আছে আজ, সেটা শেষ করে একেবারে বাসায় যাবে ও। সেই উদ্দেশ্যে অফিস থেকে বের হলো তিন্নি, কিন্তু বের হওয়ার পর যে দৃশ্য দেখলো তাতে মাথা গরম হয়ে গেল ওর। ঠিক ওর অফিসের সামনে হাসি মুখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আবিদ।
তিন্নি নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবিদকে এড়িয়ে চলতে লাগলো। আবিদও তিন্নির পিছু পিছু আসছে। আবিদকে এড়ানোর জন্য তিন্নি দ্রুত হাঁটতে শুরু করলো। আবিদের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। তিন্নিকে রাগানোর জন্য ও দ্রুত হাঁটতে লাগলো। তিন্নি এবার দৌড় শুরু করলো। আবিদ ভ্যাবাচাকা খেয়ে গেল। ও ভাবতেও পারেনি যে তিন্নি দৌড় শুরু করবে। ও এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর তিন্নিকে আটকাতে ওর পিছু পিছু ছুটলো। কিছুক্ষণ দৌড়ে তিন্নির মাথায় এলো ও কেন দৌড়চ্ছে। লোকটাকে ভয় পাবার তো কিছুই নেই। ওর সঙ্গে সঙ্গে থেমে গেল। এতক্ষণ দৌড়াতে গিয়ে খেয়াল করেনি কোন দিকে যাচ্ছে। থেমে দেখলো অফিস থেকে কিছুটা দূরে একটা নির্জন জায়গায় চলে এসেছে। ও ফিরে যাওয়ার জন্য পেছনে ফিরতেই কেউ একজন ওর পেটে ছুরি ধরে বলল। হঠাৎ আক্রমণে ঘাবড়ে গেল তিন্নি। কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, আপনি কে? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমি পুলিশ ডাকবো। ঠিক সেই মুহূর্তেই আবিদ পেছন থেকে এসে লোকটাকে চেপে ধরল। লোকটার হাতে ছুরি তখনও ধরা রয়েছে। সেটা দিয়ে আবিদের উপর হামলার চেষ্টা করলো লোকটা। তিন্নি ইতিমধ্যে চিৎকার শুরু করে দিয়েছে। আবিদ আর লোকটার মধ্যে তখনও ধস্তাধস্তি চলছে। তার মাঝে থেকেই আবিদ বলল, চিৎকার না করে হেল্প করো আমাকে। কিভাবে? সেটাও কি আমাকে বলে দিতে হবে? আশেপাশে দেখো কিছু পাও কিনা, সেটা দিয়ে লোকটাকে অ্যাটাক করো। তিন্নি কিছুক্ষণ আশেপাশে খুঁজে একটা লাঠি জাতীয় কিছু নিয়ে এলো। সেটা দিয়ে লোকটাকে উদ্দেশ্য করে সজোরে বাড়ি মারতেই আবিদ চিৎকার করে উঠল। ধস্তাধস্তির কারণে লোকটার আবিদের জায়গা বারবার পরিবর্তন হচ্ছিল। তাই লোকটার বাড়ি না লেগে বাড়িটা আবিদের মাথায় লাগলো। লোকটা ছাড়া পেয়ে তিন্নির দিকে আসতে যাবে, তখনই কিছু লোকজনের আওয়াজ শুনে সেখান থেকে দ্রুত সরে পড়ল। আবিদের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তিন্নি দ্রুত সেখানে গিয়ে আবিদকে ধরে বসলো। আবিদের মাথায় আরো একটা দুষ্ট বুদ্ধি এলো। তিন্নির উপর ভর দিয়ে বেহুশ হওয়ার নাটক করলো। তিন্নি ওকে সামলাতে না পেরে ওকে নিয়ে মাটিতে বসে পড়ল। আবিদের কাটা জায়গায় নিজের সাদা ওড়না চেপে ধরতেই মুহূর্তে সেটা লাল হয়ে গেল। আবিদকে বেহুশ হতে দেখে আর এত রক্ত দেখে ঘাবড়ে গিয়ে হুট করে তিন্নি কাঁদতে শুরু করে দিল। এই মুহূর্তে ওর কি করা উচিত সেটা ওর মাথায় আসছে না। লোকটার প্রচুর রক্তপাত হচ্ছে, চোখটাও খুলছে না। লোকটা মরে যাবে না তো আবার? 4 ঘন্টা ধরে হসপিটাল করিডোরে বসে আছে তিন্নি। আবিদের বিশেষ কিছু হয়নি। কাটা জায়গায় 3টা সেলাই লেগেছে শুধু। বেহুশ হয়ে গিয়েছিল বলে ডক্টর সিটি স্ক্যান করেছে, কিন্তু তেমন কোনো সমস্যা পায়নি। তবে আবিদের মাথা ঘুরছিল বলে ওকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে তিন্নির নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। ও বুঝতে পারছে না একটু আগে ও কেন কাঁদলো। এর থেকেও কঠিন পরিস্থিতিতে শক্ত থেকেছে ও, তবে আজ কেন এমনটা হলো? এখন তোর মনে হচ্ছে ও ওই পরিস্থিতির জন্য না, বরং লোকটার জন্য কাঁদছিল। এও কি সম্ভব? না না, লোকটার প্রতি কোনো রকম দুর্বলতা নিজের মনে আসতে দেয়া যাবে না। এখন এখানে বসে না থেকে চলে যাওয়াই ভালো, কিন্তু তার আগে লোকটার একটা ব্যবস্থা করতে হবে। মনে মনে এসবই ভাবছিল তিনি। আবিদের ওয়ালেট আর ফোন ওর কাছেই আছে। ইচ্ছে করলে এখনই ওর ফ্যামিলিকে ইনফর্ম করা যাবে। ওয়ালেটে আবিদের আইডি কার্ড, বিজনেস কার্ড দুটোই পেয়েছে ও। ফোনটাও আবিদের ফিঙ্গারপ্রিন্টে আনলক করে রেখেছে। সেখানে ওর পরিবারের নাম্বার আছে, কিন্তু পুলিশের ঝামেলা হতে পারে ভেবে এতক্ষণ আর কাউকে জানানো হয়নি। তবে এভাবে বসেও থাকা যায় না। আবিদের কারণে এমনিতেই ওর আজকের টিউশনিগুলো মিস হয়ে গেছে। এখানে আরো কিছুক্ষণ বসে থাকলে বাসায় ফিরতেও দেরি হয়ে যাবে ওর। কি করবে না করবে ভাবতে ভাবতে একজন নার্স এসে বলল, এত জলদি ঘুম ভেঙে গেল? আচ্ছা। তিন্নি উঠে দাঁড়ালো। ওর মাথা ঝিমঝিম করছে। হুট করেই ওর মনে পড়লো ও হসপিটালে একদম সহ্য করতে পারে না। তাহলে এতক্ষণ ও এই হসপিটালে কেন ছিল? ওহো, সবকিছু তো হাতের বাইরে চলে যাচ্ছে। আজকেই শেষ। এরপর থেকে আবিদের সাথে ওর দেখা করা যাবে না, কিছুতেই না। ও দ্রুত রিসেপশনে গিয়ে সমস্ত ফর্মালিটিজ শেষ করলো। তারপর আবিদের এক বন্ধুকে ফোন দিয়ে আবিদের বর্তমান অবস্থা জানিয়ে দিল এবং সবশেষে একটা চিরকুট সহ নার্সকে দিয়ে আবিদের ওয়ালেট আর ফোন আবিদের কাছে পাঠিয়ে ও দ্রুত হসপিটাল ত্যাগ করলো। নার্স গিয়ে আবিদের হাতে জিনিসগুলো দিল। আবিদ তিন্নির ব্যাপারে জানতে চাইলে নার্স বলল, কখন গেল ও? আর কথা বাড়ালো না আবিদ। চিরকুটটা খুললো। তিন্নি লিখেছে, আপনার হসপিটালের বিল পে করে দিয়েছি, আর আপনার একজন বন্ধুকেও ইনফর্ম করেছি। সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনার সাথে দেখা হওয়ার দিন এবং আজ যা যা ঘটেছে তাতে দোষ আমাদের দুজনেরই ছিল। আমার তরফ থেকে আমি ক্ষমা চাইছি এবং আপনাকেও ক্ষমা করে দিলাম। আশা করি আমাদের আর দেখা হবে না। ইতি তিন্নি। চিরকুটটা পড়ে মেজাজ খারাপ হয়ে গেল আবিদের। ও চিরকুটটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললো আর মনে মনে বলল, দেখা হবে না বললেই হলো। ওয়েট অ্যান্ড ওয়াচ মিস তিন্নি, আবিদকে তোমায় ভালোবাসতেই হবে।
বাসায় পৌঁছে সোজা নিজের রুমে চলে গেল তিন্নি। ভাগ্যিস কেউ ওকে খেয়াল করেনি। ওর গলায় আবিদের রক্তমাখা ওড়না জড়ানো, কেউ দেখলে এখন হাজারটা ব্যাখ্যা দিতে হতো। এই মুহূর্তে একদমই এসবের মুখোমুখি হতে ইচ্ছে করছে না ওর। সবার আগে গোসল করতে হবে ওকে। রক্ত আর হসপিটালের গন্ধে শরীর মেখে আছে। ও ভাবতেও পারছে না আজকে ওর কি হলো, পরপর এতগুলো ভুল কেন করলো। যেখানে শত অসুস্থতায় ও একটা টিউশনি বাদ যায় না, ওর আজ সেখানে আজকের 2টো টিউশনি বাদ গেল। বাবার মৃত্যুর পর গত 4 বছরে একবারের জন্য ও কাঁদেনি, অথচ আজ প্রায় অপরিচিত একটা লোকের জন্য কাঁদলো। আর অপছন্দের হসপিটালেও 4 ঘন্টা বিনা কোনো সাফোকেশন ছাড়াই কাটিয়ে দিল। তাহলে কি ইতিমধ্যে ওর মনে অনুভূতির সৃষ্টি হয়ে গেছে? না না, অসম্ভব। এই অনুভূতি ও কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। ভালোবাসা একটা মানুষের সবকিছু ধ্বংস করে দিতে পারে। একটা মানুষের জীবনে ভালোবাসা আসলে মানুষটা নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারায়। তখন সেই মানুষটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ভালোবাসা। ওর কাঁধে তো শুধু নিজের জীবন না, আরো অনেক জীবন ওর সিদ্ধান্তের উপর নির্ভর করে। তিনি মনে মনে নিজেকে কঠোরভাবে বোঝালো, তোমার জন্য বিয়ে, ভালোবাসা এই দুইই হারাম তিন্নি। তুমি সবকিছুর দায়িত্ব নিতে পারো, কিন্তু এই দুই সম্পর্কের দায়িত্ব কোনোভাবেই পালন করতে পারবে না। এ তোমার পক্ষে অসম্ভব। তাই এই দুটো জিনিসই তোমার জীবনের জন্য নিষিদ্ধ। তিন্নি, টেবিলে খাবার দিয়েছি মা, জলদি আয়। হঠাৎ ছায়লার কণ্ঠে চিন্তায় ভাটা পড়ল তিন্নির। দ্রুত গোসল সেরে রুম থেকে বেরিয়ে এলো। সবাই খেতে বসে গিয়েছে। শায়লা এসে ছোট মেয়ের প্লেটে ভাত উঠিয়ে দিল। তিন্নি বলল, তুমি খেতে বসো আম্মা, আমি নিজে নিয়ে নিতে পারবো। সেটা আমিও জানি, আজ না হয় আমি বেরিয়ে দিলাম। তিন্নি আর কথা বাড়ালো না। এটা নিয়েই এখন তর্ক করতে ইচ্ছে করছে না। ও তিথিকে উদ্দেশ্য করে বলল, কিরে, পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো। ভালোই বললে তো হবে না, এটা ফাইনাল। এখন বাইরে কম গিয়ে পড়াশোনায় মন দে। আর মাত্র 15 দিন আছে পরীক্ষার। ভালো ভালো পরীক্ষাটা শেষ কর, তারপর ঘোরাঘুরির অনেক সময় পাবি। আর আম্মা আজ থেকে রোজ রাতে ওকে 1 গ্লাস দুধ খেতে দিবে। শোন, রাত জেগে কোনো পড়াশোনা না, দিনের মধ্যে সব পড়া শেষ করবি। কালকেও দেখেছি রাত 3টা পর্যন্ত তুই নেটে ছিলি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাত 11টার সময় ফোনটা আমার কাছে দিয়ে যাবি।